তাহলে আজকে আমাদের টপিক হলো দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। তো এখানে যে প্রথম যে টপিকটা যদি আমরা দেখি, এটা জীবের বংশগতি। তো বংশগতি নিয়ে গ্রহণ করতে হবে, কত পরে হলো জৈব অভিব্যক্তি। তো প্রথম যে টপিকটা আছে এটা একটু বুঝতে হবে আগে, যে জীবের বংশগতি বলতে কী বোঝায়। বংশগতি অর্থাৎ বংশের একটা গতি, আর বংশের গতি বলতে মনে করো বাবা মা থেকে সন্তান, সন্তান থেকে তাদের সন্তান, তারপর থেকে তাদের সন্তান, অর্থাৎ প্রথমে থাকে বাবা, তারপর হয়ে যায় দাদা, তারপর হয়ে যায় কি হয়ে যাবে, তাও হয়ে যাবে। মানে একজন ব্যক্তি, তুমি মনে করো এখন কিছুই হও না, একজন সাধারণ একটা ছেলে আছে, কীর্তন করে বাবা হয়ে যাবে, দাদা হয়ে যাবে, এই যে এটা হলো বংশগতি, তাই না? অর্থাৎ ক্রমান্বয়ে তোমার বৈশিষ্ট্যগুলো তোমার পরবর্তী বংশধারের মধ্যে, হ্যাঁ, পরবর্তী বংশধারের মধ্যে স্থানান্তরিত হবে। তো এই যে তোমার বৈশিষ্ট্যগুলো তোমার পরবর্তী বংশধারে স্থানান্তরিত হওয়াটাই কি বলতো, বংশগতি। তো এটা নিয়ে আগে আমরা দেখি যে বংশগতি এখানে কী কী আছে। দেখো, মাতা পিতার আকৃতি, প্রকৃতিগত বৈশিষ্ট্যাবলী বংশানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। মাতা পিতা থেকে বৈশিষ্ট্য সন্তানে কিভাবে, কিসের মাধ্যমে কিভাবে স্থানান্তরিত হয় তা আমরা এই অধ্যায়ে জানতে পারবো। এই অধ্যায়ে আরও জানতে পারবো যে জীবজগতের মধ্যে বিভিন্ন শ্রেণীর বর্তমান এবং তাদের পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়ে বিবর্তন বা জৈবিক অভিব্যক্তির মাধ্যমে ক্রমাগত পরিবর্তিত এবং রূপান্তরিত হয়ে বর্তমান রূপ ধারণ করেছে। যেখানে তাহলে কি বলবো, দুইটা জিনিস আছে, এটা হলো একটা বংশগতি সম্পর্কে জানবো, আর একটা বিবর্তন, মেইনলি আর কি বিবর্তন হয়, আর কিভাবে চেঞ্জগুলো হলো, জেনেটিক মিউটেশন বলতে জিনের পরিবর্তন, বুঝছো? তো এগুলো কিভাবে হচ্ছে আর কি, হওয়ার মাধ্যমে আমাদের কিভাবে বর্তমান, যেমন আমরা জানি আদিমকালে মানুষগুলো অনেক বড় বড় ছিল, তাই না? অনেক লম্বা লম্বা ছিল, এখন ওগুলো কি খাটো হয়ে গেছে, তাই না? তাদের আকার আকৃতি কম ছিল, আমাদের আকার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। তো এরকম এই পরিবর্তনগুলো কেন হচ্ছে এটা একটু জানবো, ঠিক আছে? আর বংশগতিগুলো নর্মাল জেনারেলভাবে এখনও যেটা হচ্ছে ট্রান্সমিট কীভাবে হচ্ছে একজনের থেকে অন্যজনে, সেটা একটু জানবো। তো এখানে দেখো, প্রথমে বলছে জীবের বংশগতি। পৃথিবীর সব জীব তার নিজের চারিত্রিক বৈশিষ্ট্যমণ্ডিত, একটা নির্দিষ্ট কি থাকবে, চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে? তার একটা নির্দিষ্ট গঠন থাকে, যেটা নির্ধারণ করে তার জিন বা ডিএনএ, ঠিক আছে? জিন কি বলতো, ডিএনএ একটা অংশ, কোড, বুঝছো? দেখো, স্বকীয় বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে প্রায় অবিকল স্থানান্তর বা পরিস্ফুটিত হয়, বুঝতে পারছো? ওকে, স্বকীয় বৈশিষ্ট্য কেন বলা হবে? বৈশিষ্ট্য দুই ধরনের হয় না, স্বকীয়, হ্যাঁ, নিজস্ব, ঠিক আছে? বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে যায়। তো এখানে একটা বিষয় আছে, যদি বলি, আমাদের জীবদেহে দুই ধরনের বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে? তোমার দেহে মনে করো যে আমরা বলি কিছু ডিজিজ আছে বা কিছু রোগ আছে, কেউ বহনকারী থাকে আর কেউ কি থাকে বলতো, কেউ রোগের বহনকারী থাকে, বাহক থাকে, আর কেউ থাকবে কি বলতো, তার মধ্যে রোগটা দেখা যাবে, ঠিক আছে? এরকম একটা বিষয় থাকে। তো সেক্ষেত্রে আছে কি, তোমার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, বাট তোমার কাছে তোমার মধ্যে পরিস্ফুটিত হয় নাই, কিন্তু তোমার পরবর্তী বংশধর সেটা কি দেখা দিতে পারে, এরকম আছে কি বৈশিষ্ট্য। পৃথিবীর সব জীবের ক্ষেত্রে এই প্রকৃতির বা প্রাকৃতিক নিয়ম প্রযোজ্য। তাই আমরা ধান গাছের বীজ থেকে ধান গাছ পাই, এবং আমের বীজ থেকে আম গাছ পাই, পাটের বীজ থেকে পাট গাছ জন্মাতে দেখি, কিন্তু কলা থেকে আমরা আম গাছ জন্মাতে কখনো দেখি না, কারণ এটা আমাদের বংশগতি বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে স্থানান্তরিত হয়। এভাবে বংশানুক্রমে প্রজাতির বৈশিষ্ট্য বজায় থাকে। পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? বংশগতি বা হেরিডিটি বলা হয়। সংরক্ষিত করতে হবে, বংশগতি কাকে বলা হয়? তো পিতামাতার বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়া হলো বংশগতি। এটা যদি কি আসে আনসার এটা হবে, যদি কাকে বলে, হওয়াকেই বংশগতি বলা হয়, এইভাবে লিখতে হবে। তারপর কি বলছে, বংশগতি সম্বন্ধে বিশদ আলোচনা এবং গবেষণা করা হয় বংশগতি বিদ্যা বা জেনেটিক্স নামের জীববিজ্ঞানের এক বিশেষ একটা শাখায়। ওকে, এখন দেখো, বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান বা বংশগতীয় বস্তু, ঠিক আছে? অর্থাৎ যে উপাদানটা কি করবে, এই বৈশিষ্ট্যগুলো বহন করে নিয়ে যায়, সেটা হলো বংশগতীয় বস্তু। তো বংশগতীয় কী কী বস্তু আছে সেগুলো একটু আমরা দেখব। মাতা পিতার বৈশিষ্ট্যগুলি তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় বংশগতি বস্তুর বা হেরিডিটি ম্যাটারনালের মাধ্যমে। কী কী সেগুলো? এগুলো হচ্ছে ক্রোমোজোম, জিন, ডিএনএ, আরএনএ ইত্যাদি। এখন কথাটা হলো, যদি ডাইরেক্ট একবার বলি, সেটা হলে কি বলতো, ক্রোমোজোম বা নিউক্লিক অ্যাসিডের মাধ্যমে। ডাইরেক্ট কি বলতে পারো? নিউক্লিক
অ্যাসিড বা ক্রোমোজোমের মাধ্যমে। যে অনেকগুলো কথা বলছি এখানে, জিন, ক্রোমোজোম, জিন, নিউক্লিক অ্যাসিড বা অনেকগুলো কথা বলছি, কিন্তু সবগুলোর মূল কথা কি বলতো? ক্রোমোজোমটাই। কারণ ক্রোমোজোমের মধ্যে কি থাকে বলতো? ডিএনএ থাকে বা আরএনএ থাকে, এবং এই ডিএনএ বা আরএনএর মধ্যে কি থাকে? জিন থাকে, তাই না? তার মানে এটা আমরা বড় একক ছিল, বড় একটা ভেঙে ভেঙে আমরা ছোট একে দিয়ে গেছি। তার মানে মেনলি কথা কোনটাই? ক্রোমোজোম। ঠিক আছে, ওকে। তা আরএনএ, ওকে। নিচে এগুলো সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো, সংক্ষেপে, বিস্তারিত না। ওকে, তো এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে, কোনো ওজন সম্পর্কে একটা বলি, এটা ফিগার আছে, আমরা জানি, কোষ জানি, কোষের ভেতরে কী থাকে বলো তো? বাইরে একটা যদি আমরা প্রাণী কোষ যদি আলোচনা করি, সেক্ষেত্রে যে এটা কী হবে বলো তো? একটা নিউক্লিয়ার, প্রাণী কোষে না, একটা হলো কোষ ঝিল্লি থাকবে, উদ্ভিদ কোষে হলো কোষ ঝিল্লি ভারে একটা কোষ প্রাচীর থাকবে, দেন থাকবে কি বলতো? প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি দ্বারা ঘেরা থাকবে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ভেতরে থাকবে দুটো জিনিস, একটা কি সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারপাশে যে মেমব্রেন তাকে বলা হয় আমরা নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এখানে যেটা দেখা যাচ্ছে পুরোটাই কি বলতো? পুরোটাই নিউক্লিয়াস, বাড়িটা নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, দুইটা জিনিস থাকে। আর সাইটোপ্লাজমে কি থাকে? সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু থাকে। তো এখানে যেটা দেওয়া আছে ছবি, এটা শুধুমাত্র একটা নিউক্লিয়াসের ছবি। এটা হলো কি নিউক্লিয়ার মেমব্রেন, এটা নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে? ওকে, নিউক্লিওলাস, এটা হলো নিউক্লিওলাস, এগুলো হলো কি ক্রোমাটিন জালিকা, যেগুলো সুতার মতো দেখা যায়। এখন কথা হলো, এখানে আমরা বলতেছি এটাকে ক্রোমাটিন জালিকা। কি বলতেছি? ক্রোমাটিন জালিকা। তাহলে ক্রোমোজোম কি? এটার কনডেন্সড ফর্ম। তারপরে ডিএনএ আরএনএ একটা বিষয় আছে, তার ক্রোমাটিন, এই যে ক্রোমাটিন বলছি এখানে, ঠিক আছে, বা ক্রোমাটিন জালিকা। তারপরে বলতেছি আবার ডিএনএ বলতেছি, আবার কি বলতেছি? ক্রোমাটিড বলতেছি। এগুলো কি হবে? তুমি যেটা বলছো ঠিক বলছো, কনডেন্স ফর্ম হবে। তারপর এখানে দেখো এই সুতাগুলো কি থাকে? সরাইসিট থাকে, এবং এখানে কি থাকে? চিকন থাকে ফর্ম, একদম চিকন সূক্ষ্ম ফর্ম। এগুলো আমরা জানি, এগুলো আমার অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। যখন ক্রোমাটিন অবস্থায় থাকে, ক্রোমাটিন তন্ত্র অবস্থায় থাকবে, তখন এদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না। কোষ দেখতেই তো কঠিন ব্যাপার। কোষের ভেতরে নিউক্লিয়াসের ভেতরে সূক্ষ্ম সুতার মতো, তাকে দেখা যাবে? দেখা যাবে না সহজে, তো দেখা যায় না। কথা হলো, যদি সহজ কথায় বলি, আমরা কোষ বিভাজন দেখছিলাম। কোষ বিভাজনে আমরা দেখছিলাম দুইটা দশা থাকে, একটা হলো মাইটোসিস কোষ, নর্মাল কোষ, দেহ কোষের যে বিভাজনগুলো হয়ে থাকে মাইটোসিস। তো এখানে কোষ বিভাজনে আমরা দুইটা ফেজ দেখি, একটা হলো এম ফেজ বা মাইটোসিস ফেজ, আরেকটা কি বলতো? ইন্টারফেজ, তাই না? অর্থাৎ এটা হলো বিভাজনরত দশা, এটা হলো কি? বিশ্রাম দশা। অর্থাৎ এই যে বিশ্রাম দশায় কি হয়? প্রতিটা কোষ বিভাজন হওয়ার জন্য যে প্রস্তুতি, সেখানে এটা সম্পূর্ণ হয়। তারপরে কি হবে? মাইটোসিস হবে। মাইটোসিস আবার ধাপ আছে 5টা, তাই না? বা 4টা, বড় ক্লাসে 4টা পড়বে, এখানে 5টা আছে প্রস্তুত। তো এখানে কথা হলো, এই যে ইন্টারফেস অবস্থায় যে নিউক্লিয়াসের ভেতরে যে বংশগতি বস্তু যেটা থাকে, সেটাকে আমরা বলি ক্রোমাটিন তন্ত্র। কি বলবো? ক্রোমাটিন। তাহলে ইন্টারফেস অবস্থায় বংশগতি বস্তুকে বলি আমরা ক্রোমাটিন। যখন এখানে কোষ বিভাজন শুরু হয়ে যাবে, তখন কি হয় বলতো? ওটা আস্তে আস্তে ঘন হইতে, শুধু ঘন না, এখানে এইগুলো কি করবে? এর মধ্যে পানি থাকে, এই ক্রোমোজোমগুলোর ভিতরে কি থাকে? পানি হারায় ফেলবে, এগুলো সংকুচিত থাকবে, এবং এক পর্যায়ে কি ভাবে? ভেঙে যাবে। যখন ভেঙে যাবে এবং আমরা আলাদা পার্ট তৈরি হবে, এদেরকে আমরা কি বলতেছি? এই প্রতিটাকে আমরা কি বলতেছি বলতো? ক্রোমোজোম। বুঝতে পারছো? তাহলে ক্রোমোজোম কি লম্বা অনেক বড়? ক্রোমোজোম কিন্তু ছোট ছোট, ঠিক আছে? ক্রোমাটিন তন্তু, যেটা তন্তু মানে সুতা থাকবে অনেক লম্বা, যেন এটা কি হবে? কনডেনসেশন হবে, এটা মাঝে মাঝে ভেঙে যাবে, তারপরে হয়ে যাবে ক্রোমোজোম। ওকে, এই ক্রোমোজোমটার মধ্যে আবার এক খেলা ঘটে, সেটা কি বলতো? হ্যাঁ, এই যে মনে করো আমরা দেখি যে প্রোফেজ, আমরা কোষ বিভাজনের প্রথম যেটা ধাপ দিছি, সেটার নাম হলো প্রোফেজ। তো প্রোফেজ ধাপের শেষের দিকে দেখি আমরা যে আমাদের যে এই যে একটা কি ছিল বলতো? মনে করো এটা একটা কি ক্রোমোজোম তৈরি হয়েছে, খণ্ডিত হয়েছে, অনেক পার্ট ছিল, এটা কেটে নিছে। ওকে, এটা একটা আমরা কেটে নিছি। তো এই কেটে নেওয়া অংশের মাঝে একটা জিনিস থাকে, সেন্ট্রোমিয়ার, তাই না? তো এটা একটা কি আমাদের ক্রোমোজোম। এখন কথা হয়, এই ধাপে যেটা ঘটে, মানে প্রোফেজের প্রথম ধাপে শেষের দিকে এই মাঝ বরাবর কি হবে? বিভাজিত হইতে শুরু করবে। এই মাঝ বরাবর কি হবে? ফেটে যাবে। ফেটে গিয়ে কি হবে? মনে করো আমরা লিখে দিই, তাহলে এখানে
তো দুটো অংশ হলো না, এই পাশে এরকম দুটো অংশ তৈরি হবে। তার মানে যদি এখন এটা অন করি ডাইরেক্ট এভাবে, তাহলে এটা মনে করো সেন্টোমিয়ার, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, এই পাশে একটা। আমরা মেইলে ক্রোমোজোম দেখি এরকমই, তাই না? এরকমই তো দেখায় ক্রোমোজোম, তাই না? তাহলে এরকমই কিন্তু ক্রোমোজোম থাকে আর কি, ঠিক আছে? আর এটা সেন্টোমিয়ার। এখন এই ক্রোমোজোম দেখো বাহু আছে না চারটা, প্রতি পাশের এই অংশটাকে বলি আমরা কি বলতো? ক্রোমাটিড। ক্রোমাটিড, এটা উল্টাপাল্টা হয় যেন বলে দিলাম আমি সিকোয়েন্সটা আসলে। তাহলে কি বললাম, ক্রোমাটিন তন্ত্র কি? এটা হলো কোষ বিভাজন শুরুর আগের অবস্থায় যে নিউক্লিয় মানে আমাদের বংশগত যে বস্তু, সেটাকে বলি আমরা ক্রোমাটিন তন্ত্র। কোষ বিভাজন শুরু হওয়ার পরে যখন খণ্ডিত হবে, কন্ডেন্সড হয়ে যাবে, তখন সেই অবস্থায় বলবো আমরা ক্রোমোজোম, ঠিক আছে? এবং ক্রোমোজোম যখন খণ্ডিত হয়ে যায়, এটা তো ক্রোমোজোম, পুরোটা ক্রোমোজোম, বাট ক্রোমোজোমে তখন আমরা একটা অংশকে বলি কি বলতো? ক্রোমাটিড। এই পাশে একটা ক্রোমাটিড থাকে, এই পাশে একটা ক্রোমাটিড, দুইটা থাকে। তো আমরা দেখি যে কোষ বিভাজনের ক্ষেত্রে আমরা যদি এই যে মধ্যের যে পর্যায়টা আছে মেটাফেজের ক্ষেত্রে আমরা কি দেখি কি বলতো? এটা ভাগ হয়ে যায়, তাই না? সেন্ট্রোমিয়ার বিভাজিত হইতে শুরু করে। হ্যাঁ, আমরা দেখি যে এখানে তাহলে সেন্ট্রোমিয়ার বরাবর বিভাজিত হয়ে কয়টা অংশ হয়ে যায়? দুইটা, এই পাশে একটা থাকে। এটা অ্যানাফেজে গিয়ে বিভাজিত হয় না, তখন তো আর না, বিভাজনটা হয় না, বিভাজনটা হয় হলো মেটাফেজে, বাট চলনটা ঘটে কোথায়? অ্যানাফেজ। বুঝতে পারছো? এগুলা অনেক, এগুলা এমনি ক্রিটিক্যাল এমসিকিউ থাকে এখানে, তো এগুলা টান দিয়ে আলাদা করে না, না এগুলা ক্রিটিক্যাল এমসিকিউ আছে, এগুলা ভুল করে স্টুডেন্টরা। তুমি যেটা বললা না, এটা সব স্টুডেন্ট ভুল করে। এটা মানে ধরেন এই অবস্থা থাকে না, ধরেন আগে মনে করো যে এই যে মানে মেটাফেজের শেষ পর্যায়ের দিকে বিভাজন হয়, আর অ্যানাফেজ মানে কি? চলনশীল। তো অ্যানাফেজের দিকে চলন শুরু করে আর কি, এটা আলাদা হয়। হ্যাঁ। আবার এখানে আছে যে যেমন আরেকটা কথা বলা হয় যে কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়? সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। হ্যাঁ। ইয়া এখন কথা হলো যে এখানে দেখা যাবে, যদি আমি বলি, এটা প্রশ্ন দেখবো অনেকে আবার অ্যান্সারটা অন্য রকমই দেয়, মানে এক একজন এক এক রকম অ্যান্সার দেয়, তবে অ্যাকচুয়াল যেটা রাইট হবে। তো আমরা দেখি যে আমরা যদি প্রোফেস বা প্রোমেটাফেজে যদি দেখি ওখানে লেখা থাকে, প্রথম দিকে লেখা দেখবে যে এই পর্যায়ে প্রায় নিউক্লিওলাস বা নিউক্লিয়ার মেমব্রেন প্রায় বিলুপ্ত হয়ে যায়, বা বিলুপ্তে প্রায় লেখা আছে, বিলুপ্ত প্রায় নিউক্লিয়াস বা নিউক্লিয়ার মেমব্রেন এরকম দেখা যায়, ডট ডট চিহ্ন দেখায়। হতে শুরু করে। হ্যাঁ, না বিলুপ্ত হতে শুরু করে না, বিলুপ্ত প্রায় এরকম দেখায়, ঠিক আছে? বিলুপ্ত প্রায় দেখায়। এবং দেখো মাইটোসিসের পর্যায়ে দেখবা আর কোষ আমরা নিউক্লিয়ার মেমব্রেন দেখা যায় না, নিউক্লিওলাসও দেখা যায় না। তাহলে এটা থেকে সহজে বলে যে মানুষ যে মাইটোসিস পর্যায়ে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে, মাইটোসিস না মানে মেটাফেজ পর্যায়ে বিলুপ্ত ঘটে। তবে আসলে অ্যাকচুয়াল কি হবে অ্যান্সার বলো তো? প্রোমেটাফেজ। প্রোমেটাফেজে বিলুপ্তি ঘটে, কারণ এটাই শেষ পর্যায়ের দিকে আর কি দেখা যায় না। এবং যদি বলা হয় কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়াস অনুপস্থিত থাকে, সর্বপ্রথম কোন পর্যায়ে নিউক্লিয়াস বা নিউক্লিয়ার মেমব্রেন অনুপস্থিত থাকে, এই কথাগুলো বুঝতে হয় একটু, ঠিক আছে? না হলে তুমি অ্যান্সার করতে পারবো না। আবার যেটা বললাম, এই যে এখানে যে সেন্ট্রোমিয়ার ব্যতীত প্রতিটি ক্রোমোজোমের দুই পাশে মানে লম্বালম্বি বিভক্ত হয়ে যায় কোন ধাপে? এটা তো কিন্তু প্রোফেজে, কিন্তু তুমি এখানে দেখতে পাইবে না, ওখানে পড়া দেখে বোঝা যায় না। আর ওখানে যে মনে কর ফিগারটা, ফিগারেও দেখা যায় না যে বিভাজন হয়েছে, বাট কিন্তু বিভাজন হয় কোথায়? ওখানে, ঠিক আছে? আর এখানে আমরা প্রোমেটাফেজে এসে দেখি যে আমরা কি থাকে বলতো? আলাদা। এখানে এইভাবে এসে যুক্ত থাকে, তাই না? সুতার সাথে এভাবে একটা যুক্ত থাকে, বাট এটা কিন্তু আসলে এরকম ভাগটা হয়েছে কোথায়? আগেরটাই। ওকে, আবার চলনটা কোথায় ঘটে? চলনটা অ্যানাফেজে ঘটবে, ভাগটা ঘটবে মেটাফেজে। এটা একটু মনে রাখতে। তাহলে এগুলো এখন বুঝছো? ক্রোমোজোম যদি এখন বলি, বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম। তোমরা জানো এটি নিউক্লিওপ্লাজম মানে কি? নিউক্লিয়াসের ভেতরে যে তরতরে জেলির মতো পদার্থ তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম, বিস্তৃত এবং সূত্রাকার ক্রোমাটিন দিয়ে গঠিত থাকে। ওকে, বিজ্ঞানী স্ট্রাসবার্গার প্রথম ক্রোমোজোম আবিষ্কার করেন। বিজ্ঞানের নামটা মনে রাখতে হবে, কে ক্রোমোজোম আবিষ্কার করেন। প্রজাতির বৈশিষ্ট্যভেদে কোষে এর ডিপ্লয়েড বা দুই সেট ক্রোমোজোম, যার এক সেট আসে কি পিতা থেকে, আর এক সেট আসে কি বলতো? মাথা থেকে। তাহলে ক্রোমোজোমের এক সেট আসে পিতা থেকে, এক সেট আসে মাথা থেকে। ওকে, তাহলে দেখো সংখ্যা তাহলে কি বলতো? 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। একটি ক্রোমোজোম এর দৈর্ঘ্য সাধারণত কত বলতো? 3.5 থেকে 30 মাইক্রন, এবং প্রস্থে কত?
মাইক্রন, খুবই ক্ষুদ্র একক, ঠিক আছে। এত মাইক্রন বলতে কি বলতো, 1 মিলিমিটারের 1000 ভাগের এক ভাগ। মাইক্রোমিটার নাম শুনছো না? হুম। যেভাবে লিখি আমরা জানি যে 1 মিটার সমান সমান কত লেখা যায়, 10 to 10। 1 মিটার কত সমান কত বলো তো, আবার কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। এই যে 10 to the power 2 সেন্টিমিটার। তারপরে আমরা লিখি কি বলতো, 10 to the power 3 মিলিমিটার নাকি। হুম। তারপরে মনে করো আমরা লিখি 10 to the power 6 মাইক্রোমিটার, এটা 10 to the power 9, এটা কি বলতো ন্যানোমিটার, এটা হলো মাইক্রোমিটার। তারপরে কি বলি 10 to the power 10, এটা বলি অ্যাংস্ট্রম, ঠিক আছে। তারপরে হলো পিকোমিটার আসে, আরও অনেক আছে, এইভাবে বলি আমরা, ঠিক আছে, অনেক আছে। তো এটা হলো মাইক্রোমিটার, 10 to the power 6। আর্মস্ট্রং হচ্ছে 10 টু দি পাওয়ার ইনভার্স 10 না, 10 ইনভার্স। শোনো তাহলে ওটা কি হতো, তুমি বলতা যদি যে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার, 10 to the power -10, আমি বলতেছি 1 মিটার সমান কত। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তখন তো আবার 10 টু দি পাওয়ার 10। হ্যাঁ, অনেক বেশি হবে না তখন মানটা অ্যাংস্ট্রমে গিয়ে। এখন তো ক্রোমোজোমের কাজ হলো পিতামাতা থেকে জিন বা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সন্তান সন্ততিতে। তা পিতামাতার তাহলে কি হলো, আমাদের ক্রোমোজোমের কাজ হলো পিতামাতা থেকে বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া। মানুষের চোখের রং, চুলের রং, প্রকৃতি, চামড়ার গঠন ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোম কর্তৃক বাহিত হয়, হয়ে বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখে। এ কারণে ক্রোমোজোমকে কি বলা হয়, বংশগতির ভৌতভিত্তি বলে আখ্যায়িত করা হয়ে থাকে। তো পরীক্ষা আসে যে ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌতভিত্তি বলা হয়ে থাকে, তখন এটা বলতে হবে। চোখের রঙের কথা বললো যে অনেক সময় তো পিতামাতার চোখের রং বাচ্চা কাচ্চার সঙ্গে নাও মেলতে নাও পারে, ঠিক আছে, অংশ হয়। তো কথা হলো যে আসলে বিবর্তন বলতে একটা বিষয় আছে, মিউটেশন বলতে একটা বিষয় আছে। নর্মালি দেখবা যেটা ঘটে, বাবা মার যদি ওদের ব্লু হয় চোখ, তাহলে তার সন্তানদের মধ্যে এই প্রবাহটা বেশি থাকে, 2-1জনের মধ্যে দেখবা আছে, দেখা যাবে। কিন্তু যাদের দুইজনেই কালো, তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা খুবই কম। হবে না, এবার না হতে পারে। নতুন দেখো সৃষ্টি শুরু হয়েছে কই থেকে, আদম এবং হাওয়া থেকে। এত বৈশিষ্ট্য কেন তাহলে? আফ্রিকান, রাশিয়ান, বাংলাদেশি মানুষ, এটা তো পরিবেশের একটা ব্যাপার আছে না। তো এটা কিন্তু একদিনে বিবর্তন হয় না, এটা কিন্তু আমরা জানি যে জেনেটিক মিউটেশন ঘটে বিভিন্ন প্রভাবের উপস্থিত হতে পারে। যেমন এটা জেনেটিক্যাল চেঞ্জ হতে পারে, তোমার যে এক্সরে রেডিয়েশনের কারণে হতে পারে, তো জেনেটিক্যাল চেঞ্জ হতে পারে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন জেনেটিক্যাল মানে যে চেঞ্জের কারণে ক্যান্সারও হতে পারে এখানে, ঠিক আছে। তো আমরা জানি যে এক্সরের কারণে অনেক সময় ক্যান্সার হতে পারে। এগুলো এই জন্য সচরাচর অপ্রয়োজনীয়ভাবে ক্যান্সার মানে আমাদের এক্সরে করা উচিত না, ঠিক আছে। তো এগুলো কি হয় বলতো, নির্দিষ্ট ভৌগোলিক অবস্থা কি করে, তা জেনেটিক্যাল পরিবর্তনের জন্য দায়ী হতে পারে, ঠিক আছে। দীর্ঘদিন ধরে কোনো একটা নির্দিষ্ট একটা জায়গায় তুমি অবস্থান করছো, তখন তোমার মধ্যে একটা বিবর্তন তৈরি হবে, ফলে তোমার জেনেটিক্যাল চেঞ্জ আসবে। এখন তুমি যদি একটা কৃষ্ণাঙ্গ নিয়ে এসে তুমি বাংলাদেশে রাখো, সে কি বাংলাদেশের মধ্যে হবে না? সে হবে না। দেখা যায় তার পরবর্তী বংশ একটু চেঞ্জ হতে পারে, দেন হতে হতে হয়তো 5-10টা বংশ তার পরে কি হতে পারে, চেঞ্জ হতে পারে, ঠিক আছে। এরকম একটা বিষয়। তাহলে পরীক্ষা আসবে খ নম্বরে, ক্রোমোজোমকে কেন বংশগতির ভৌতবিদ্যা বলা হয়, তখন এটা লিখতে হবে। ক্রোমোজোমের কাজ হলো পিতামাতা থেকে জিন সন্তান সন্ততিতে বহন করে নিয়ে যাওয়া, মানুষের চোখের রং, চুলের রং ইত্যাদি বৈশিষ্ট্য ক্রোমোজোমে বাহিত রক্ষণ থাকে। তাই হ্যাঁ, এইগুলা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এগুলো তো তাহলে এগুলো কিন্তু প্রশ্ন তো এখানে ক খ তো উল্টা করে দেয়, এক জায়গায় গ ঘ, এক জায়গায় খ গ, এটা দিতেই পারে। এটা তোমার স্কুলে পরীক্ষা দিবেন, এটা দিবে হলো পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়। দেখো ডিএনএ, তাহলে বললাম এখানে আমাদের যে বংশগতি বস্তু অনেকগুলো আছে। ক্রোমোজোমের মধ্যে যে একটা গাঠনিক উপাদান দেখি আমরা কি বলতো, ডিএনএ দেখি। এই যে একটা অংশ মানে কেটে নিছি, কেটে না একটা অংশ, এটা কি বলতো, এটা কি বলতো, এটা কি বলতো, এটা ডিএনএ। ওকে, তো এর ভিতরে একটা অংশ হলো আমাদের ক্রোমোজোমের একটা অংশ হলো ডিএনএ। ডিএনএটা কি বলতো, পুনরায় যদি বলি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তো এর জন্য আগে পড়ানো হচ্ছে কি আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। তা রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে আসে কি বলতো, একটা অক্সিজেন চলে গেলে কি হবে, ডিঅক্সি মানে অক্সিজেন বার, রাইবো নিউক্লিক অ্যাসিড। তো অক্সিজেন বারটা কোথায় হয় আমরা জানি, রাইবো সুগারের একটা কি হবে, 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেন চলে গেলে কি হবে, ডিঅক্সিরাইবোস বলি আমরা, ডিঅক্সিরাইবোস সুগার বলি।
আমরা একটু পরে দেখবো, এসব তোমাদের কাছে বিস্তারিত বড় কোনো সুযোগ নাই, এই জন্য ক্লাসগুলো দেখবা তুমি এগুলো। তো এখানে যা আছে দেখে কত পড়ানো যায়। ক্রোমোজোমের প্রধান উপাদান হলো কি? ডিএনএ। প্রধান উপাদান হলো ডিএনএ, হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটি সাধারণত 2 সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন, যেমন সাপের মতো 2টা সূত্র থাকে, 2 পাশে 2টা অংশ থাকে, ঠিক আছে। এটা যেমন লম্বা দিছে, কিন্তু এটা থাকে কি টুইস্ট আকারে থাকে, পেছানো থাকবে, ঠিক আছে। এটা হলো পলিনিউক্লিওটাইড। কি বলতো? পলিনিউক্লিওটাইড। অর্থাৎ অনেকগুলা নিউক্লিওটাইড গ্রহণ করে। এই যে এখানে দেখতেছো না, প্রতিটা এক একটা করে কি বলতো একটা নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইড কি থাকবে তাহলে? এই যে এখানে কি, এটা একটা কি বলতো পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার বলতে কি বোঝায়? এগুলা ইন্টার শিখবা। হেক্সোজ সুগার, পেন্টোজ সুগার, আমরা গ্লুকোজ পড়ছি না, C6H12O6। এখানে দেখো এই C6H12O6, এখানে দেখো কয়টা কার্বন আছে? 6টা। এই জন্য 6 কার্বন বিশিষ্ট সুগার কে বলি আমরা হেক্সোজ সুগার। 5 কার্বন হলে কি বলবো? পেন্টোজ সুগার। তাহলে এই জন্য এটা কি বলতো পেন্টোজ সুগার। তাহলে এখানে দেখো 5 কার্বন কি আমরা এই যে দেখা যাচ্ছে 5টা কোণা, ঠিক আছে। এগুলো আসলে তাত্ত্বিক যৌগ, এগুলো বড় ভাই যে আমরা যৌগ পড়বো তোমাকে বলবো। তো এটা হলো কি বলতো 5 কার্বন বিশিষ্ট একটা কি সুগার, তাকে বলি আমরা পেন্টোজ সুগার, ঠিক আছে। এগুলো আবার অনেক বড় করে শিখবা যে পেন্টোজ সুগার 2 ধরনের হতে পারে, বা সুগার 2 ধরনের, একটা অ্যালডোজ হতে পারে, মানে একটা কিটোজ হতে পারে, একটা অ্যালডিহাইড হতে পারে, এগুলো অনেক ব্যাপার আছে। এটা হলো কি, তারপরে এটা আমাদের পেন্টোজ সুগার, ঠিক আছে। 5 কার্বন বিশিষ্ট, সাথে কি থাকে? নাইট্রোজেন বেস থাকে। নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস আবার কয় ধরনের থাকে? এখানে আমরা দেখবো অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এবং ইউরাসিল। 5 ধরনের নাইট্রোজেন বেস থাকে। তবে 5 ধরনের নাইট্রোজেন এই ডিএনএ থাকবে না, ডিএনএ থাকবে 4 ধরনের, আর আমাদের আরএনএতে থাকে 4 ধরনের। ডিফারেন্স কি তাহলে? কি বললাম আমরা? আর প্রকাশ করি, অ্যাডিনিন, এটা থাইমিন, ঠিক আছে, থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন। আরটা আছে ইউরাসিল, এটা থাকে শুধুমাত্র কার মধ্যে বলো তো? আরএনএর মধ্যে। আরএনএর মধ্যে। এগুলো পড়ছো না? পড়ো না। তাহলে এটা থাকবে ওর মধ্যে। কিভাবে থাকে? তখন এর একটা ট্রান্সফার হয়, ওটা থাকবে, ঠিক আছে। এটা পরে দেখতেছি আমরা। তাহলে আমাদের 3টা জিনিস নিয়ে আমাদের কি হয় যে পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন। তার মানে পলিনিউক্লিওটাইড বলতে অনেকগুলো নিউক্লিওটাইড মিলে আমাদের একটা সর্পিলাকার গঠন তৈরি করবে। তাহলে এই যে এখানে এই কয়টা মিলে কি বলতো একটা হলো নিউক্লিওটাইড, আবার এইটা একটা নিউক্লিওটাইড, একটা চেইন হ্যাঁ। এগুলো যুক্ত হয়ে অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হয়ে একটা কি পলিনিউক্লিওটাইড গঠন করে। মালার মতো। তার নিউক্লিওটাইড কি আছে বললাম? একটা নাইট্রোজেন বেস, এটা কি একটা বলতো পেন্টোজ সুগার, আর এই যেটা একটা ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট, ঠিক আছে। 3টা জিনিস দ্বারা তৈরি হয়ে থাকে। ওকে, তো এখানে দেখি একটু পড়ি কি আছে, কি বলে। ওকে, এটি একটি সূত্র অন্যটি সূত্রের কি বলতো পরিপূরক। এতে 5 কার্বন যুক্ত শর্করা থাকবে, নাইট্রোজেন বেস বা ক্ষার থাকবে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। এটা কি পড়তেছি আমরা? ডিএনএতে। এখানে ইউরাসিল নাই, এবং অজৈব ফসফেট থাকবে, ঠিক আছে। এই 3টি উপাদানকে একত্রে আমরা কি বলি? নিউক্লিওটাইড বলি। ডিএনএ ক্রোমোজোমের স্থায়ী পদার্থ, ঠিক আছে। মার্কিন বিজ্ঞানী অটসন এবং ক্রিক 1953 সালে প্রথম ডিএনএ ডাবল হেলিক্স সূত্রটি বর্ণনা করেন। মানে আমাদের এই সূত্র কিন্তু যে ডিএনএ আসলে গঠন কেমন, এটা নিয়ে অনেকে অনেক ধরনের মডেল দিছে। তার মধ্যে একটা সবথেকে বহুল পরিচিত বা যেটা স্বীকৃত সেটা হলো কি অটসন এবং ক্রিকের মডেলটা। এটা হলো ডাবল হেলিক্স মডেল, ঠিক আছে। এই কাজের জন্য তারা নোবেল পুরস্কার পান। এবং নাইট্রোজেন বেসগুলো 2 ধরনের, তোমাদের এখানে ডিটেলস কিছু না, যেগুলো পড়তে হবে এগুলো আছে শুধু, পিউরিন এবং পাইরোমিনিন। তাহলে বেস কয় ধরনের? 2 ধরনের। বেসগুলো 2 ধরনের, একটা হলো পিউরিন আর একটা হলো পাইরিমিডিন। তাহলে মনে রাখতে পিউরিন এবং পাইরিমিডিন। ওই যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন বললাম না, এই 4টা আবার 2 ধরনের, 2টা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা কি বলতো পিউরিন এবং পাইরিমিডিন। ওই যে ওখানে দেখালাম না, ওই যে কোনটা কোন ভাগের মধ্যে? হ্যাঁ, দেখাচ্ছি। এখন দেখো এই যে পিউরিন ও পাইরিমিডিন, তাহলে অ্যাডিনিন এবং গুয়ানিন বেস হলো কি? পিউরিন, এবং সাইটোসিন এবং থাইমিন হলো কি? পাইরিমিডিন। অ্যাডিনিন এবং গুয়ানিন হলো পিউরিন, সাইটোসিন এবং থাইমিন হলো পাইরিমিডিন। ওকে, এখন একটা জিনিস, তাহলে দেখো অ্যাডিনিন আর গুয়ানিন, তাহলে শুরুটা হবে যে আমাদের ছোট কোনটা? পিউরিন। তুমি সিকোয়েন্স মনে রাখবে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। ছোটটাকে বলবা
পিউরিনটা, তাহলে পিউরিনের প্রথম দুইটা হবে আর পরেরটা দুইটা কি হবে, পাইরিমিডিন। পাইরিমিডিন হবে। এরকম মনে রাখতে পারো, মোটামুটি হয়তো কোনটা কি, তাহলে পিউরিন এবং পাইরিমিডিন। ওকে, তাহলে একটি মানে এটা তোমাকে তো গঠন দেখানো যাচ্ছে না, গঠন দেখলে তাহলে বুঝতে পারতাম যে যার নাম ছোট তার গঠন হলো বড়, আচ্ছা, আর যার নাম বড় তার গঠন হলো ছোট। কিন্তু তোমার তো গঠন দেখানো যাবে না, কোন কঠিন জিনিস। দেখো পিউরিন এবং পাইরিমিডিন, আমার ক্লাসটা একটু দেখে নিও, ঠিক আছে, ঠিক আছে। উপকার হবে। দুই ধরনের ভাগ করা হয়ে থাকে। তাহলে সাইটোসিন এবং থায়ামিন হলো কি, পাইরিমিডিন। একটি সূত্রে অ্যাডিনিন, অন্য সূত্রে কি বলতো, থায়ামিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ধন দিয়ে কি থাকে, যুক্ত থাকে। তাহলে কি বললাম আমরা এখানে, আমরা তাহলে দেখলাম আমরা নাইট্রোজেন বেস হলো দুইটাই, অ্যাডিনিন আর কি বলতো, তাহলে অ্যাডিনিন আর গুয়ানিন জিতে বসলো, আর কি সাইটোসিন এবং থায়ামিন। তাহলে অ্যাডিনিন আর গুয়ানিন, সাইটোসিন আর থায়ামিন। ওকে, এখন কথা হলো যে এই দেখো এক পাশের অ্যাডিনিন অন্য পাশের কার সাথে যুক্ত হবে, থায়ামিনের সাথে। আচ্ছা, এক পাশের গুয়ানিন অন্য পাশে সাইটোসিনের সাথে যুক্ত হবে। তাহলে আমরা এটা মনে রাখতে পারো যে কোনটার সাথে কোনটা অ্যাড দিয়ে মনে রাখবা, অ্যাড মানে যুক্ত করা, তাহলে অ্যাড যুক্ত থাকবে, অ্যাড মানে যুক্ত করা না, আমরা এটি দিয়ে মনে রাখবো, অ্যাড এ ডবল ডি না দিয়ে এখানে এটি অ্যাড, তারপরে এটির সাথে যুক্ত থাকবে, তাহলে বাকিটা যুক্ত থাকবে জিসি বা সিজি, তাহলে অ্যাড যুক্ত থাকবে। আর এর যেটা প্রথমে বলতেছি তাহলে এর যুক্ত থাকবে, এটার মধ্যে থাকবে দ্বিবন্ধন, দুইটা বন্ধন, হাইড্রোজেন বন্ধন বলছিলাম না এর আগে, দুইটা হাইড্রোজেন বন্ধন থাকবে। ওকে, আর যেটা আছে পরেরটা আছে এটার মধ্যে তিনটা হাইড্রোজেন বন্ধন থাকবে। হাইড্রোজেন বন্ধন বলার কারণ কি? বন্ধনটা তো হাইড্রোজেন বন্ধন, হাইড্রোজেন বন্ধন বলছিলাম না তোমাকে, সেটা তো কেমিস্ট্রি তো ওই হাইড্রোজেন এখানে, এটা কেমিস্ট্রি না, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এটা কি কেমিস্ট্রি এগুলো, কিন্তু হচ্ছে কোনো হাইড্রোজেন নাই কিন্তু, কে বলছে হাইড্রোজেন নাই এখানে, ও গঠন এই যে এখানে কি রাইবোজ সুগারের মধ্যে হাইড্রোজেন নাই, ও আচ্ছা, এটা জৈব যৌগ। জৈব যৌগ মানে কি বলতো, হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যৌগ। না মানে ইয়াগুলা দেওয়া নেই তো, ওগুলো দেখা দেওয়া নাই এখানে। ওকে, ভুল হয়েছে, আজকে তো ক্লাসে কোনো কথা ছিল না, হলে আমি ফিগারটাকে সব নিয়ে আসতাম একদম ইটি দিয়ে, বুঝছো, দেখা যেত সুন্দর করে। দেখ পরের দিন আমি দেখা দিই, পরের দিন যেগুলো বাদ থাকে। হ্যাঁ, তাহলে ওইগুলো ফিগার নিয়ে আসবো ইটি দিয়ে, ওই যে ওখানে দেখলাম না ফিগার টিকা ছিল ক্লাসগুলোতে থাকে। দেখো একটি সূত্রে গুয়ানিন এবং অন্য সূত্রে কি সাইটোসিনের সাথে তিনটে হাইড্রোজেন বন্ধে কি থাকবে, যুক্ত থাকবে। তাহলে এর মধ্যে থাকবে দুইটা, আর গুয়ানিন এবং সাইটোসিন থাকবে কটা করে, তিনটা করে থাকবে। অর্থাৎ একটি বন্ধন সর্বদা পিউরিন, তাহলে কি বন্ধন শব্দে কি হয়, সর্বদা হলো পিউরিন এবং পাইরিমিডিনের মধ্যে হয়, তাই না, নিজেদের মধ্যে হয় পিউরিন হবে, হবে না, একে অপরের সাথে হবে, হয়ে থাকে। সুতরাং দুইটি সূত্রের একটি অন্যটির পরিপূরক কিন্তু একরকম নয়, এটা মনে রাখতে হবে। তাহলে একটা থেকে আসে অ্যাডিনিন, একটা থেকে আসবে সাইটোসিন, একটা থেকে আসবে গুয়ানিন, একটা থেকে আসবে কি সাইটোসিন। দুইটা পরিপূরক এক অপরের, বাট কিন্তু একই না, ঠিক আছে। ওকে, হেলিক্সের প্রতিটি ঘূর্ণন কত বলতো, প্রতিটি ঘূর্ণন হলো 34 অ্যাংস্ট্রম। এটা মানে কি, এই যে এখান থেকে এই যে দেখো এটা পেঁচানো না, আচ্ছা পেঁচানো, আমরা এখান থেকে শুরু করে যদি আবার এই যে এখানে একটা পূর্ণ ঘূর্ণন না এখান থেকে, হ্যাঁ, এই ঘূর্ণনের দূরত্বটা কি বলি আমরা, 34 অ্যাংস্ট্রম। এখানে ফিগারে কিছু দেয় না, অ্যাড করে দেয় নাই, ঝামেলা, আমার ফিগারটি ছিল নাই, 2 পাই দিলে তো হইতো। দেখো তাহলে কি বললো এখানে, এই যে ঘূর্ণনটাকে বলি আমরা কত অ্যাংস্ট্রম বলো তো, 34 অ্যাংস্ট্রম। মানে হলো এই যে হিলিক্সের এখান থেকে কত, 34 অ্যাংস্ট্রম। একটা পূর্ণ ঘূর্ণন হয়েছে না, দেখো তো পূর্ণ ঘূর্ণন হয়েছে না, এটাকে বলা হবে 34 অ্যাংস্ট্রম। এই পর্যন্ত আসার কথা না, এখান থেকে এই পর্যন্ত না, এই দেখে এটা ঘূর্ণন পুরোটা ঘূর্ণন কত কত দূর আসছে এখান থেকে বলতেছো এটা এরকম না, এইটুকু হলো একটা পূর্ণ ঘূর্ণন। হ্যালো, হ্যাঁ ফারুক, হ্যাঁ তাহলে ঠিক আছে, রাতে যাস, আমি টাইমারে যাই। আচ্ছা রাখি, আমি বাইরে আছি। আচ্ছা, এটা ঘূর্ণন বলবো কেন, পূর্ণ ঘূর্ণন? শোনো, ঘূর্ণন বলতে এটা পেঁচানো না, এই পাকটাকে বলা হচ্ছে। আচ্ছা, এই পাকটার দৈর্ঘ্য হলো 34 অ্যাংস্ট্রম, বুঝছো, অ্যাংস্ট্রম দৈর্ঘ্য বিশিষ্ট। এবং প্রতি ঘূর্ণনে আমাদের 10টি করে কি থাকবে, নিউক্লিওটাইড থাকবে, এই যে এরকম
কয়টি থাকবে 1 2 3 4 5 6 এরকম 10টি থাকবে, বুঝছো? এই যে এখানে যদি বললাম আমি যে এখান থেকে একটা পূর্ণ ঘনন দেখালাম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টার মতো দেখাচ্ছে না? এখানে তো খালি সিম্পল দেখাচ্ছে আর কি। এরকম কয়টা থাকবে 10টা নিউক্লিওটাইড থাকবে, ঠিক আছে? ওকে, মানে 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে, মনে কর থাকবে। ও আচ্ছা, এই পাশে এটা। ওকে ওকে, প্রতি ঘূর্ণনের মধ্যে তাহলে 10টি নিউক্লিওটাইড থাকবে। মানে আমরা যদি একটা স্ট্যান্ড ধরি তাহলে 10টা, এ পাশে 10টা আছে, এটা বলতে থাকি 10টি নিউক্লিওটাইড থাকবে। এবং সুতরাং পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইডের দূরত্ব কত থাকবে? পার্শ্ববর্তী দুটি নিউক্লিওটাইড দূরত্ব কত থাকবে? তখন দেখো আমরা জানি পুরা যে চেইনটা আছে ওটার মানে পুরা যে একটা করে ঘূর্ণন ওটার দূরত্ব কত? 34 অ্যাংস্ট্রম। আর আমরা দেখলাম এই 34 অ্যাংস্ট্রমের মধ্যে কয়টা আছে নিউক্লিওটাইড? 10টা। তাহলে প্রতি দুইটার মধ্যে ভাগ হলে কত হবে? 10 দ্বারা ভাগ দাও কত? 3.4 অ্যাংস্ট্রম হবে দুইটার মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছো? ওকে, এইটা ওকে। তার মানে প্রত্যেকটার মধ্যে একটার পর একটা গ্যাপ কতটুকু এটা? হ্যাঁ, এটা প্রায় হলো 3.4 অ্যাংস্ট্রম। ডিএনএ এর দুটি পলিনিউক্লিওটাইড সূত্র বিপরীতভাবে অবস্থান করে, তাই না? বুঝছে? তো অনেকটা পেঁচানো সিঁড়ির মতো ক্ষারগুলো সাহিত্যভাবে প্রধানকের সাথে লম্বাভাবে অবস্থান করে। তাহলে ক্ষার, এই যেগুলো কিন্তু ক্ষার সাহিত্য লম্বাভাবে অবস্থান করতেছে, ঠিক আছে না? মুখোমুখি হয়ে পরস্পর নিউক্লিওটাইডের মুখোমুখি অবস্থান করতেছে। ওকে, অর্থাৎ ডিএনএ অণুর বাইরের দিকে দণ্ড দুটি পরপর সুগার এবং ফসফেট দিয়ে গঠিত হয়। এই যে বাইরের দিকে যে দণ্ডগুলো এগুলো কী দ্বারা গঠিত হয় বলতো? সুগার ও ফসফেট। হ্যাঁ, সুগার ও ফসফেট। মাঝেরটা হলো কি বলতো? সুগার। আর এবার কালোটা কি বলতো? ফসফেট। ওকে, এবং দেখো ভেতরের দিকে কি থাকবে? নাইট্রোজেন বেস অবস্থান করতেছে। দেখলাম ভাইগুলো যেগুলো খালি যে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, এগুলো হলো নাইট্রোজেন বেস। কি বলবো? এভাবে লেখা লাগবে নাইট্রোজেন গ্যাস এখানে। ওহো, নাইট্রোজেন বেস লিখতে হয়, নাইট্রোজেন বেস, ঠিক আছে? প্রকৃত কোষে ডিএনএ সূক্ষ্ম সুতার মতো, কিন্তু আদি কোষের ডিএনএ কি বলতো? গোলাকার হয়ে থাকে। আমরা জানি প্লাজমিড বলে থাকি। এইখানে যদি N2 বেস লিখি তাহলে এক প্রকার ভুল হয় না? আমরা নাইট্রোজেন বেস বলবো ডাইরেক্ট, N2 তো গ্যাস হয়ে গেল না? সেটাই থাকে। এবং এর দৈর্ঘ্য কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এটি হাজার হাজার নিউক্লিওটাইডের বা নিউক্লিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত। ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস কত বলতো? 20 অ্যাংস্ট্রম। এটা বুঝছো? অর্থাৎ এই যে একটা প্যাচ থেকে আরেকটা প্যাচের যে এই যে দূরত্বটা আছে এটা কত বলতো? 20 অ্যাংস্ট্রম। তার কি দেখলাম একটা পূর্ণ ঘননের মধ্যে দূরত্ব হলো কত? 34 অ্যাংস্ট্রম। আর এদের ব্যাস হলো কত? 20 অ্যাংস্ট্রম। তার মানে একটারই হচ্ছে 10 অ্যাংস্ট্রম না? এবং কোনটা হচ্ছে এখানে যে না এটুকু মাঝে বলতে পারো, এটা তো হয় না, মানে পুরো ব্যাসটাকে আমরা বলি এটা হলো 20 অ্যাংস্ট্রম। আর তাহলে প্রতিটা নিউক্লিওটাইডের মধ্যবর্তী দূরত্ব হলো কত? 3.4 অ্যাংস্ট্রম। এগুলো মনে রাখতে হবে। এবং এখানে প্রতিটা ঘূর্ণনের প্রায় মোটামুটি আমাদের 25টা করে থাকে, আমাদের 25টা করে প্রতিটা পূর্ণ ঘূর্ণনে 25টা করে আমাদের প্রায় থাকে হাইড্রোজেন বন্ধন থাকে, ঠিক আছে? ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান, ঠিক আছে? ডিএনএ হলো ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি হিসাবে কাজ করে, এটা মনে রাখতে হবে। তাহলে বংশগতির রাসায়নিক ভিত্তি কাকে বলা হয়? এগুলো কিন্তু একটু ঝামেলা আছে, তোমাকে আমি যে মনে হয় কি আছে মনে হবে তো অ্যান্সার সবগুলো অ্যান্সার, বাট এখানে যেটা পড়তেছে ওটাই পড়তে হবে, আর কোনো উপায় নেই। তো বংশগতির রাসায়নিক ভিত্তি কি বলতো? ডিএনএ। এখন কথা বলতে পারো যে ডিএনএ তো ক্রোমোজোমের একটা গাঠনিক উপাদান, তো আমরা কেন ক্রোমোজোমকে বলবো না? তাহলে ক্রোমোজোমকে তুমি কি রাসায়নিক উপাদান বলতে পারো কিনা? ক্রোমোজোমকে হ্যাঁ, বংশগতির রাসায়নিক উপাদান বলা যায় কিনা? হ্যাঁ, চাই কিনা? কিন্তু কি তুমি বললে হবে অ্যান্সার? না, এখানে ডিএনএ কি? কিন্তু ডিএনএ এটাই ক্রোমোজোমকে ধারণ করে না, তো ওই হিসেবে তো ঠিক নেই। হ্যাঁ, মানে ক্রোমোজোমে ডিএনএ ধারণ করে, ঠিক আছে? তো এই জন্য কিন্তু যদি অ্যান্সার আসে তোমাকে ক্রোমোজোম তো ডিএনএ ডিএনএ অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? একবারে ক্ষুদ্রটা, আবার জিন দিলে হবে না তো। হ্যাঁ, জিন দিন। দেখো এগুলো আমি দেখবো না, দিব না, অনেকগুলো সিস্টেম আছে, কোনটা গেলে কী দিবা ওটা আমি বলবো না, অনেকগুলো আছে। ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক এবং বাহক। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে পিতামাতা থেকে তাদের বংশধরে নিয়ে যায়। ওকে।
দলীয় কাজ আছে বুঝছো, এই কাজটা তুমি পড়বা, ঠিক আছে? আমি তোমার কাছে বুঝা নিয়ে বলতে দলীয় কাজে কি শিখলাম, ঠিক আছে। ঠিক আছে? কিছু না, এটা আর্ট করতে বলছে, মানে মেক করতে বলছে আর কি, কি বুঝছি। পরে তাহলে আর এনে দেখাবো, ঠিক আছে? এটা পড়ো, আর আমার একটা ক্লাসটা দেখবে, একটা ক্লাস দেখবা, আর কি স্পিডে দেখবা। ঠিক আছে। শব্দ মনে হয় লাগবে না।